আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের অনলাইন ক্লাসে তোমাদের আবারও স্বাগতম। আমি মোহাম্মদ জাহিদুদ্দিন ভূঁইয়া আজকে তোমাদের সাথে তোমাদের পাঠ্যপুস্তকের দ্বিতীয় অধ্যায় হতে কোষ বিভাজন, বিশেষত মাইটোসিস কোষ বিভাজনের একটি গুরুত্বপূর্ণ ধাপ ক্যারিওকাইনেসিস নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, এই সময়ে তোমাদের অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার একটি হিড়িক চলছে। তো তোমরা এই সময় প্রত্যেকটি বিষয়ের ইউটিউব চ্যানেলের ক্লাসগুলো একটু মন দিয়ে দেখবে। আজকে আমরা কোষ বিভাজন আলোচনা করব। কোষ বিভাজন হলো ওই প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় উদ্ভিদ বা প্রাণীদেহের কোষসমূহ একটা সুনিয়ন্ত্রিত পদ্ধতিতে বিভাজিত হয়ে বৃদ্ধিপ্রাপ্ত হয়। ফলশ্রুতিতে উদ্ভিদ বা প্রাণীর দেহের বৃদ্ধি ঘটে। তো কোষ বিভাজনের এই পর্যায়ে আমরা কোষ বিভাজনের প্রধান দুটি প্রকারভেদ দেখতে পাচ্ছি। কোষ বিভাজনকে মূলত মাইটোসিস এবং মিওসিস এই দুটি প্রকারে বিন্যস্ত করা হয়েছে। অর্থাৎ প্রধানত কোষ বিভাজন দুই প্রকার: মাইটোসিস কোষ বিভাজন, মিওসিস কোষ বিভাজন। অত্যন্ত সহজভাবে বলা যায় মাইটোসিস কোষ বিভাজন হলো যে কোষ বিভাজন প্রক্রিয়ায় উদ্ভিদের দেহকোষ বৃদ্ধি পায়, মানে দেহের বৃদ্ধি ঘটে। একটা উদ্ভিদ বা প্রাণীর দেহটা বড় হয়, এটা ছোট থেকে বড় হতে থাকে, দেহকোষ বৃদ্ধি পায় যে কোষ বিভাজন প্রক্রিয়ায়, সেই প্রক্রিয়াকে বলে মাইটোসিস কোষ বিভাজন। আর মিওসিস কোষ বিভাজন হলো যে কোষ বিভাজন প্রক্রিয়ায় উদ্ভিদ বা প্রাণীর জনন কোষ বৃদ্ধি পায়। আর জনন কোষ বৃদ্ধি পাওয়া মানে হলো বংশবৃদ্ধি ঘটা। অর্থাৎ একটা উদ্ভিদ থেকে বীজ তৈরি হয়, সেই বীজ থেকে নতুন চারা তৈরি হয়। তাহলে উদ্ভিদের যে বীজ তৈরি হয় এটা হলো বংশবৃদ্ধি, অর্থাৎ এটা হলো জনন কোষ বৃদ্ধির মাধ্যমে হয়েছে। এটাকে বলে মিওসিস কোষ বিভাজন। বা মানুষের বা অন্যান্য প্রাণীর যে সন্তান হয়, নতুন সন্তানের ভ্রূণ তৈরি হয় গর্ভে, বা কিছু কিছু প্রাণীর ডিম সৃষ্টি হয়, এগুলো হলো বংশবৃদ্ধি। আর এই বংশবৃদ্ধি ঘটে জনন কোষের বৃদ্ধির মাধ্যমে। যেমন মানুষের বংশবৃদ্ধির জন্য শুক্রাণু নামক জনন কোষ সৃষ্টি হয় এবং ডিম্বাণু নামক জনন কোষ সৃষ্টি হয়। শুক্রাণু এবং ডিম্বাণু এই জনন কোষগুলোর বৃদ্ধি ঘটে মিওসিস কোষ বিভাজন প্রক্রিয়া। এখন আমরা মাইটোসিস কোষ বিভাজন সম্পর্কে একটু জানি। মাইটোসিস কোষ বিভাজনে একটি কোষ বেশ কিছু প্রক্রিয়া সম্পন্ন করার মাধ্যমে দুটি নতুন কোষে রূপান্তরিত হয়। দুটি নতুন কোষে পরিণত হয়। ছিল এটা একটি কোষ, এটা বেশ কিছু স্টেপ পাড়ি দিয়ে এই কোষটা বিভাজিত হয়ে দুইটা কোষ হয়ে গেছে। তার মানে মাইটোসিস প্রক্রিয়ায় একটি কোষ থেকে দুটি কোষ সৃষ্টি হয়।
মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা এবং আপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা সমান থাকে। শিক্ষার্থীরা, এই পয়েন্টটি তোমাদের বোঝার জন্য আমরা এখানে ক্রোমোজোম সংখ্যা দিয়েছি চারটি। তার মানে মাতৃকোষে যে কয়টি ক্রোমোজোম থাকে, নতুন যে কোষটি হলো সেটাতেও ঠিক ওই কয়টা ক্রোমোজোম থাকবে, চারটি। চার নির্দিষ্ট কিছু না, অর্থাৎ মাতৃকোষে চারটি থাকলে নতুন যে দুটি কোষ সৃষ্টি হলো তাদের মধ্যেও চারটি করে ক্রোমোজোম থাকবে। মাতৃকোষটাতে চারটি ক্রোমোজোম দেখা যাচ্ছে, এই নতুন কোষটাতেও চারটি, এই নতুন কোষটাতেও চারটি। তার মানে মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি মাতৃকোষে যে সংখ্যক ক্রোমোজোম থাকে, নতুন সৃষ্ট অপত্য কোষগুলোতেও সে সংখ্যক ক্রোমোজোম থাকে, সমান সংখ্যক ক্রোমোজোম থাকে। এজন্যে মাইটোসিস কোষ বিভাজনকে সমীকরণিক বিভাজন বলা হয় বা ইকুয়েশনাল ডিভিশন বলা হয়। মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় সাধারণত উদ্ভিদের দেহকোষ বৃদ্ধিপ্রাপ্ত হয়। যেমন একটা গাছ, একটা পেয়ারা গাছ হতে পারে বা একটা আম গাছ হতে পারে, ছোটোবেলায় একটা কাণ্ড ছিল, দুইটা পাতা ছিল। এটা আস্তে আস্তে বড় হচ্ছে, তার কাণ্ডটা বড় হচ্ছে মানে কি, ওর মধ্যে যে কোষগুলো, এগুলো একটা কোষ বিভাজিত হয়ে দুইটা কোষ হচ্ছে, একটা থেকে দুইটা হচ্ছে, দুইটা থেকে চারটা হচ্ছে, চারটা থেকে আটটা হচ্ছে, আটটা থেকে 16টা হচ্ছে। এভাবে কোষের সংখ্যা যত বৃদ্ধি পাচ্ছে কাণ্ডটা তত মোটা হচ্ছে, কাণ্ডটা তত বড় হচ্ছে এবং পাতার সংখ্যাও বাড়ছে। অর্থাৎ মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় উদ্ভিদের দেহ কোষ বৃদ্ধি পায়, অর্থাৎ দেহের বৃদ্ধি ঘটে। সাধারণত উচ্চ শ্রেণীর উদ্ভিদ এবং প্রাণীর দেহে মাইটোসিস কোষ বিভাজন সংঘটিত হয়। ঠিক আছে শিক্ষার্থীরা, মাইটোসিস কোষ বিভাজনকে আমরা দুটি প্রধান পর্যায়ে ভাগ করতে পারি। মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় যে পর্যায়ে কোষের সাইটোপ্লাজম বিভাজিত হয় সে পর্যায়কে বলে সাইটোকাইনেসিস। এই যে কোষের ভেতর, এই যে আমি ডট ডট দিয়ে বোঝাচ্ছি, এগুলো হলো কোষের ভেতর কিছু অর্ধতরল ঘন জেলির মতো পদার্থ। তোমরা জানো কোষের ভেতরে এই অর্ধতরল ঘন জেলির মতো একটা পদার্থ থাকে, আর ওর মধ্যে অন্যান্য নিউক্লিয়াস সহ অন্যান্য কোষের অঙ্গাণুগুলো ভাসতে থাকে। আর এই কোষের ভেতরের ঘন অর্ধতরল জেলির মতো পদার্থটাকে সাইটোপ্লাজম বলা হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই কোষটার মধ্যে এই প্রান্তে কিছু সাইটোপ্লাজম আছে, আবার এই পাশেও কিছু সাইটোপ্লাজম আছে। তার মানে কি, এই কোষে যে সাইটোপ্লাজমগুলো ছিল এগুলো দুই ভাগ হয়ে এপাশে কিছু আসছে, এপাশে কিছু আসছে। এই যে সাইটোপ্লাজম দুই ভাগ হয়ে দুই দিকে গেল, এই প্রক্রিয়াটাকে বলে সাইটোকাইনেসিস। মাইটোসিস কোষ বিভাজনের আরেকটি পর্যায় হলো ক্যারিওকাইনেসিস। এই ক্যারিওকাইনেসিসটা হলো মাইটোসিস কোষ বিভাজনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পার্ট। ক্যারিওকাইনেসিস ধাপটিকে আমরা 5টি ধাপে বিভক্ত করি, অর্থাৎ এই ক্যারিওকাইনেসিস সংঘটিত হয় 5টি পর্যায়ক্রমিক প্রক্রিয়ার মাধ্যমে। এখন আমরা জানি যে ক্যারিওকাইনেসিস কি। ক্যারিওকাইনেসিস হলো
নিউক্লিয়াস এবং নিউক্লিয়াসের ভেতরের যা কিছু আছে এগুলোর বিভাজন। কোষের নিউক্লিয়াস এবং নিউক্লিয়াসের ভেতরে যা কিছু আছে এগুলো দুই ভাগ হয়। এই প্রক্রিয়াটাকে বলে ক্যারিওকাইনেসিস। তাহলে এই ক্যারিওকাইনেসিস অর্থাৎ এই নিউক্লিয়াসের বিভাজন হওয়াটা 5টা পর্যায়ক্রমিক ধাপে সংগঠিত হচ্ছে। একদম প্রথম ধাপটাকে আমরা বলি প্রোফেজ। প্রথম ধাপটাকে আমরা বলি প্রোফেজ। প্রোফেজ ধাপটি, এই ধাপে কোষের বেশ কয়েকটি বৈশিষ্ট্যমূলক পরিবর্তন ঘটে। প্রথম পরিবর্তন হলো এই ধাপে কোষের এই নিউক্লিওলাস এটি আকারে বড় হয় এবং ঘন হয়। দ্বিতীয় যে ঘটনাটি ঘটে, কোষের নিউক্লিয়াস এটিও আকারে বেশ বড় হয়, এই ঘটনাটাও ঘটে। দেখো আমরা নিউক্লিয়াসটাকে বড় করে দিলাম। তৃতীয় যে ঘটনাটি ঘটে সেই ঘটনাটি হলো এটা কি ছিল? এটা ছিল ক্রোমাটিন তন্তু বা নিউক্লিয়ার জালিকা। এগুলো তোমরা আগের ক্লাসে পড়ে এসেছ। এই ক্রোমাটিন তন্তু বা নিউক্লিয়ার জালিকাটি কেটে কেটে ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ড তৈরি করে। অর্থাৎ এই ক্রোমাটিন তন্তুটি ছোট ছোট অংশে বিভক্ত হয়ে ছোট ছোট ক্রোমোজোম তৈরি করে। তাহলে দেখো আমাদের এই প্রোফেজ ধাপে কী কী পরিবর্তন হলো? প্রথম পরিবর্তন, নিউক্লিওলাসটি আকারে বড় হয়েছে। দ্বিতীয় পরিবর্তন, নিউক্লিয়াসটিও আকারে বড় হয়েছে। আর একটা পরিবর্তন হলো নিউক্লিয়াসের ভেতরে যেই ক্রোমাটিন তন্তুটা ছিল, নিউক্লিয়ার জালিকা ছিল, অর্থাৎ লম্বা যে সুতাটা ছিল, সেই সুতাটা বা জালিকাটা বা তন্তুটা ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ডে বিভক্ত হয়ে গেছে। এই হলো প্রোফেজ ধাপ। প্রোফেজ ধাপের পরে প্রোমেটাফেজ ধাপ। প্রোমেটাফেজ ধাপেও আমাদের কোষের কিছু বৈশিষ্ট্যমূলক পরিবর্তন ঘটে। সেটা হলো এই যে নিউক্লিওলাস, এই নিউক্লিওলাসটি প্রায় বিলুপ্ত হয়ে যায়। এখানে আমরা নিউক্লিওলাসটিকে ডট ডট এবং আবছা একটা ছবি দিয়েছি। অর্থাৎ এই নিউক্লিওলাসটি এখানে এসে প্রায় অনেকটাই বিলুপ্ত হয়ে গেছে। বিলুপ্ত হয়ে গেছে মানে কি? নিউক্লিওলাসের উপাদানগুলো বিয়োজিত হয়ে ভেঙে এই দ্রবণে, এই যে সাইটোপ্লাজম দ্রবণে মিশে গেছে। তার মানে এইটা নিউক্লিওলাসটা এখন আর এখানে নাই, এটা গোলে এই পুরো এপাশেও আসছে এপাশেও আসছে। আবার আমরা এই যে নিউক্লিয়াসের যে পর্দা, নিউক্লিয়াসের যে প্রাচীর, এই প্রাচীরটাকেও ডট ডট দিয়ে দেখাচ্ছি। তার মানে এই নিউক্লিয়াসের প্রাচীরটাও বা নিউক্লিয়াসের পর্দাটাও বা নিউক্লিয়াসের মেমব্রেনটাও অনেকটাই বিলুপ্ত হয়ে গেছে। তার মানে এই নিউক্লিয়াসের যে পর্দাটা ছিল এটা গলে মিশে গেছে এই সাইটোপ্লাজমের সাথে। অর্থাৎ এখন এই নিউক্লিওলাস, ক্রোমোজোম এই সব কিছু কোষের পুরো অংশের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়বে। আর একটা পরিবর্তন হলো এই যে ক্রোমোজোমগুলো ছিল, এই ক্রোমোজোমগুলো প্রত্যেকটা ক্রোমোজোম অনেক খাটো এবং মোটা হয়ে গেছে। এগুলা সংকুচিত হয়ে খাটো এবং মোটা হয়ে গেছে। দেখো প্রত্যেকটা ক্রোমোজোম অনেকটাই খাটো হয়েছে, এখান থেকে এখানে খাটো হয়ে গেছে, আবার কি মোটা হয়ে গেছে, অনেকটাই মোটা হয়ে গেছে। আর একটা পরিবর্তন হলো কোষের এই দুই মেরুতে, এক মেরু থেকে আরেক মেরু পর্যন্ত একটা বিস্তৃত তন্তুর মতো সৃষ্টি হয়েছে। এটাকে বলে স্পিন্ডল তন্তু। আর এই যে তন্তুগুলো, এই তন্তুগুলো নিয়ে যে সিস্টেমটা তৈরি হয়েছে, এই সিস্টেমটাকে আমরা বলি স্পিন্ডল যন্ত্র।
পুরো সিস্টেমটাকে বলে স্পিন্ডল যন্ত্র। এই হলো প্রোমেটাফেজ ধাপ। এবার শিক্ষার্থীরা আমরা মেটাফেজ ধাপটা দেখতে পাচ্ছি। মেটাফেজ ধাপে কি হইতেছে, এখানে আমাদের কোষের যদি এই জায়গাটাকে আমরা মাঝ বরাবর ধরি, শিক্ষার্থীরা যে কোনো কিছুর মাঝ বরাবর বা অক্ষ বরাবর যে অংশটা সেটাকে বলা হয় বিষুব অঞ্চল। এটা হলো বিষুব অঞ্চল। তো দেখো প্রত্যেকটা ক্রোমোজোম এখানে ছিল ছড়িয়ে ছিটিয়ে, একটা মাঝে, একটা উপরে, একটা নিচে, কিন্তু এখানে দেখো প্রত্যেকটা ক্রোমোজোম মাঝ বরাবর অংশ নিয়েছে। কিসের? স্পিন্ডল যন্ত্রের বিষুব অঞ্চল বরাবর অবস্থান করেছে। আবার এই প্রত্যেকটা ক্রোমোজোম এই স্পিন্ডল তন্তুর সাথে একটা বিশেষ গোলাকার অংশ দ্বারা যুক্ত হয়েছে, ওটাকে বলা হয়, এই যে এটাকে বলা হয় সেন্ট্রিওল। এই যে গোল গুলটিটা, এটা টাইয়ের নটের মতো, টাইয়ের নট বলে। টাই আমরা গলায় বাঁধলাম আর একটা অংশ ঝুলিয়ে দিলাম, এখানে যে গিঁটটা থাকে, গিঁট, এই গিঁটকে বলে টাইয়ের নট। এইখানে এই যে ক্রোমোজোমের একটা গিঁট দেখা যাচ্ছে, এই গিঁটটাকে বলা হয় সেন্ট্রোমিয়ার। আর এই ক্রোমোজোমটা এই স্পিন্ডল তন্তুর সাথে এই সেন্ট্রোমিয়ার দ্বারা যুক্ত হয়ে গেছে এবং প্রত্যেকটা সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমকে নিয়ে এই স্পিন্ডল যন্ত্রের মাঝ বরাবর অর্থাৎ বিষুব অঞ্চল অবস্থান করেছে। এই আর একটা জিনিস। আর একটা ব্যাপার হলো ক্রোমোজোমগুলো, প্রত্যেকটা ক্রোমোজোমের দুইটা লম্বালম্বি দুইটা ভাগে ভাগ হয়ে গেছে। ব্যাপারটা এইরকম, ধরো এই ছিল ক্রোমোজোমটা, কি হয়েছে, ক্রোমোজোমটা মাঝ বরাবর আড়াআড়ি একদম ফেটে গেছে। এইটা ছিল ক্রোমোজোম, ধরো এই আমার হাত দুইটা মিলে একটা ক্রোমোজোম। কি হয়েছে, ক্রোমোজোমটা মাঝ বরাবর ফেটে দুইটা পাতলা ক্রোমাটিড তৈরি করছে। তাহলে এই ক্রোমোজোমটা যখন মাঝ বরাবর ফেটে গেল, তখন এভাবে একটু দেখাই, এই হলো ক্রোমোজোমটা, এটা মাঝ বরাবর ফেটে, হ্যাঁ, এই একটা হয়েছে, এই একটা ক্রোমোজোম আর এই একটা ক্রোমোজোম, অর্থাৎ এই মাঝখান দিয়ে ফাঁকা হয়ে গেছে। বুঝাইতে পারলাম কিনা? হ্যাঁ, তাহলে এই একটা ক্রোমোজোম হলো, এই আর একটা ক্রোমোজোম হলো, দুইটা ক্রোমাটিড হলো। এভাবেও দেখানো যায়, এই 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 একটা ক্রোমোজোম, এই একটা ক্রোমাটিড আর এই আর একটা ক্রোমাটিড, এই দুইটা ক্রোমাটিড মিলে একটা ক্রোমোজোম ছিল। এখানে একটা ক্রোমোজোম ছিল, এই ক্রোমোজোমটার মাঝখান দিয়ে ফেটে এখানে এই যে দুইটা ক্রোমাটিড হয়েছে, এই একটা, এই একটা, এই একটা, এই একটা। আর এই ক্রোমাটিড দুইটা এখানে ওই যে সেন্ট্রোমিয়ার নামক নট বা গিট দিয়ে বাঁধা আছে। এখন এই পুরোটা হলো ক্রোমোজোম, আর তার এই যে দুইটা ফালি, এই ফালি দুইটার প্রত্যেকটাকে বলা হচ্ছে ক্রোমাটিড। এই আর একটা উল্লেখযোগ্য বিষয় মেটাফেজ ধাপে। শিক্ষার্থীরা, মেটাফেজ ধাপের পর আমরা দেখতে পাচ্ছি অ্যানাফেজ ধাপ। অ্যানাফেজ ধাপে কি হয়েছে, এই যে এখানে নোড দ্বারা, সেন্ট্রোমিয়ার দ্বারা দুইটা ক্রোমাটিড ছিল একসাথে যুক্ত, এই সেন্ট্রোমিয়ার থেকে এই দুইটা ক্রোমাটিড পৃথক হয়ে গেছে, দুইটা ফালি আলাদা হয়ে গেছে। আলাদা হয়ে একটা ফালি এই দিকে ধাবিত হয়েছে আর একটা ফালি এই দিকে ধাবিত হয়েছে। তাহলে কি দেখা যাচ্ছে, এই যে আমাদের সেন্ট্রোমিয়ার, আরেকবার দেখাই তোমাদের একটু, এই যে আমাদের সেন্ট্রোমিয়ার, এখানে এই একটা ফালি ছিল, এই আর একটা ফালি ছিল,
এই একটা ফালি ছিল, এই আর একটা, তাইলে এই একটা ক্রোমাটিড, এই আর একটা ক্রোমাটিড। এই সেন্ট্রোমিয়ার থেকে এই ক্রোমাটিডটা পৃথক হয়ে এদিকে চলে আসছে, আর এই নিচের ক্রোমাটিডটা পৃথক হয়ে এদিকে চলে আসছে। এইভাবে এই 4টা ক্রোমোজোম থেকে 4 জোড়া ক্রোমাটিড, একটা একটা করে ক্রোমাটিড উপরের দিকে ধাবিত হয়েছে, মানে এই মেরুর দিকে, আর একটা করে ক্রোমাটিড এই মেরুর দিকে ধাবিত হয়েছে। আর যখন এই সেন্ট্রোমিয়ার বরাবর ক্রোমাটিডগুলো পৃথক হয়ে দুই দিকে ধাবিত হয়, তখন এই ক্রোমাটিডগুলো দেখতে এল এর মতো হয়, বা জে এর মতো হয়, বা ভি এর মতো হয় এই ক্রোমাটিডগুলোর আকৃতি। একটা পর্যায়ে এদিকে 4টা ক্রোমাটিড আসে পৌঁছায়, আর এদিকে 4টা ক্রোমাটিড এসে পৌঁছায়। অ্যানাফেজ ধাপ এখানেই সমাপ্ত। এবার টেলোফেজ ধাপে কি হচ্ছে? টেলোফেজ ধাপে এই 4টা ক্রোমাটিড এখানে কোষের একদম এই শেষ প্রান্তে এসে পুঞ্জীভূত হয়। পুঞ্জীভূত হওয়ার পর এই 4টা ক্রোমাটিড পুনর্বিন্যস্ত হয়ে পূর্ণ ক্রোমোজোমের রূপ ধারণ করে, অর্থাৎ এগুলো ক্রোমাটিড থেকে বিবর্ধিত হয়ে, বৃদ্ধিপ্রাপ্ত হয়ে, প্রাপ্ত বয়স্ক হয়ে পূর্ণ ক্রোমোজোম হয়ে যায়। এই একটা ব্যাপার। আর একটা ব্যাপার হলো, ওই যে নিউক্লিওলাসটা গলে গিয়েছিল, ওই নিউক্লিওলাসের উপাদানমুখ অর্ধেকটা উপাদান এই প্রান্তে আসে, আর অর্ধেকটা উপাদান এই প্রান্তে আসে। তারপর এই প্রান্তে আসা উপাদানগুলো আবার পুনর্সংগঠিত হয়ে, পুনর্বিন্যস্ত হয়ে এখানে একটি নিউক্লিওলাস তৈরি করে। আর ওই নিউক্লিওলাস থেকে আর কিছু অংশ দ্বিতীয় প্রান্তে, কোষের অপর প্রান্তে এসে জমা হয়ে পুনর্বিন্যস্ত হয়ে এখানে আরেকটি নিউক্লিওলাস গঠন করে। তারপর এই যে নিউক্লিয়ার পর্দাটা এখানে বিয়োজিত হয়ে গলে গিয়ে পুরো কোষে মিশে গিয়েছিল, সেই নিউক্লিয়ার পর্দার, নিউক্লিয়ার জালিকার উপাদানগুলো, এগুলো এ প্রান্তে এসে কিছু এ প্রান্তে যায়, আর কিছু ও প্রান্তে যায়। এই প্রান্তেরগুলো এখানে এই নিউক্লিওলাস আর এই ক্রোমোজোমগুলোর চারপাশে পুনর্বিন্যস্ত হয়ে এখানে নিউক্লিয়ার পর্দা তৈরি করে। আর কিছু পরিমাণ এই নিউক্লিয়ার জালিকার বা নিউক্লিয়ার পর্দার উপাদান এ প্রান্তে এসে এই নিউক্লিওলাস আর এই ক্রোমোজোমের চারপাশে একটা নিউক্লিয়ার পর্দা সৃষ্টি করে। তারপর আরেকটি বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে কোষের এক ধরনের উপাদান এন্ডোপ্লাজমিক জালিকা বা কোষ ঝিল্লি বলে, এই কোষ ঝিল্লিগুলো এই কোষের মাঝ বরাবর জমা হতে থাকে এইভাবে করে, এইভাবে এই পাশ থেকে এই পাশে আস্তে আস্তে জমতে থাকে, আবার ওইদিকে এই পাশ থেকে এই পাশে জমতে থাকে, এইরকম। হ্যাঁ, অর্থাৎ ওই যে এই ইটের পর ইট তুলে যেমন দেয়াল সৃষ্টি করা হয়, একইভাবে এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা কোষ ঝিল্লিগুলো এখানে জমা হতে 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 এখানে একটা দেয়াল সৃষ্টি হয়ে যায়। তার মানে দুইটা পৃথক কোষ সৃষ্টি হয়ে গেল। পরবর্তীতে এই জায়গাটায় কেটে যায়, কেটে এখানে এই কোষটা আর এই কোষটা আলাদা হয়ে যায়। তো ঠিক আছে শিক্ষার্থীরা, এই হলো টেলোফেজ ধাপের ব্যাপারটি। তো শিক্ষার্থীরা, ঠিক এই প্রক্রিয়াতেই কোনো একটি উদ্ভিদের একটি কোষ বিভাজিত হয়ে দুটি কোষ হয়। তারপর এই দুটি কোষ যখন প্রাপ্তবয়স্ক হয়, তখন এই দুটি কোষ আবার বিভাজিত হয়ে 2টি থেকে 4টি হয়, 4টি থেকে 8টি হয়, 8টি থেকে 16টি হয়। এভাবে করে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি নতুন নতুন কোষের সৃষ্টি হয়। তখন ওই উদ্ভিদের দেহটি আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে। এটাই হলো উদ্ভিদের দেহের বৃদ্ধি, যা কিনা হচ্ছে এই মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায়। আর যে প্রক্রিয়ার প্রধান বা গুরুত্বপূর্ণ অংশ হলো এই ক্যারিওকাইনেসিসের 5টা ধাপ। ঠিক আছে শিক্ষার্থীরা, পরবর্তী দিন আমরা এই কোষ বিভাজনের অধ্যায় থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হব ইনশাল্লাহ। পরবর্তী ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের ক্লাস এখানেই সমাপ্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।